ওই লাইনে ঢুকবেন না। আপনার বয়স হয়েছে ভাই, কয়দিন পরে এমনি মইরা যাবেন, বেশি দিন বাঁচবেন না এমনিতেও। বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেফ এক্সিট আমরা দিব না। কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা হাসি ছাড়া তো মুখে কোনো কথা নাই, কথা বলতে গেলেই হাসি আর হাসি। ডক্টর ইউনূস সাহেব, আপনার বয়স হয়েছে ভাই, কয়দিন পরে এমনি মইরা যাবেন, বেশি দিন বাঁচবেন না এমনিতেও। অন্তত জীবনে যত যা অর্জন করছেন সেইটাকে এই ঘটনা দিয়ে ম্লান কইরা দিয়েন না। আপনাকে কারা এই বিচারের কাছে বাধাগ্রস্ত করে আমরা জানতে চাই। কারা কারা এর পিছনে রয়েছে আপনি আমাদেরকে বলেন। এই সরকার, আপনি বলেন, যখন আপনাকে বলা হয় যে তুমি তো অনির্বাচিত সরকার, তখন আপনি বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমি সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে। যখন এই কথা বলো তখন কি তোমার লজ্জা লাগে না? 1400 শহীদ, তার রক্তের এখন পর্যন্ত বিচার করতে পারো না, তোমার শরম লাগে না? প্রিয় ভাইয়েরা, আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আপনি নোবেল পেয়েছেন, আপনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, আপনি আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এই বাংলাদেশের জনগণ আপনাকে সম্মান করে, আপনাকে ভালোবাসে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি মনে করেন যে 5ই আগস্ট থেকে শুরু করে 8ই আগস্ট তখন এই জনগণ বাংলাদেশের পাহারা দিয়েছে, এখন আপনার কেন এত আইন শৃঙ্খলা বাহিনী এবং ক্যান্টনমেন্টের কাছে ধর্ণা দিতে হবে? আমরা আপনাকে বলে দেই, আপনি আমাদের কাছে বলেন এই খুনের পিছনে কারা রয়েছে, আমরা আপনাকে পাহারা দেব। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। স্বরাষ্ট্র উপদেষ্টা হাসি ছাড়া তো মুখে কোনো কথা নাই, কথা বলতে গেলেই হাসি আর হাসি। পরম আনন্দে আছেন, মনে করেছেন যে আর 1 মাস ক্ষমতায় আছেন, এরপরে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাবেন। আমরা আপনাকে বলতে চাই, শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেফ এক্সিট আমরা দিব না। কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। এই রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11:15টায় গুলশানের বাসা থেকে বের হন তিনি। এরপর বেলা 11:15 তিনি সেখানে পৌঁছান।
তবে গত 2 দিনের মতো আজ লাল সবুজ রঙে সাজানো বাসে যাননি তারেক রহমান। এদিন সাদা রঙের একটি গাড়িতে ওসমান হাদির কবরে যান তিনি। গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল। এ সময় রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে। তারেক রহমানের আগমন অপেক্ষায় ঢাবি ছাত্রদল টিএসসিতে অবস্থান নেয়। এ সময় আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনিরা বাইরে ঘুরে, ইন্টারিম কি করে সহ নানা স্লোগান দেন তারা। ভোটার হওয়ার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে কিংবা প্রার্থী হওয়ার ক্ষেত্রে মূলত প্রয়োজন ভোটার নম্বর। সেই ভোটার নম্বরই আজকে তার প্রস্তুত হয়ে যাবে। প্রস্তুত হওয়ার পরে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রমে দেশে না থাকার কারণে তিনি ভোটার তালিকায় তার নাম ছিল না। দীর্ঘ অপেক্ষার অবসানের পর যখন তারেক রহমান দেশে ফিরেছেন গত 25 ডিসেম্বর, আজকে তৃতীয় দিনের মাথায় তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এর মাঝে তিনি আরো অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছেন। তিনি সাধারণ মানুষের যে সংবর্ধনা গ্রহণ করেছেন 25 তারিখে আসার পরেই। এরপরে তিনি স্মৃতিসৌধে গিয়েছেন। আজকে তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। সেখান থেকেই সরাসরি তিনি এখানে চলে এসেছেন। এসে তিনি ভোটার তালিকা কার্যক্রমের যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করছেন। আবারও একটু জানিয়ে রাখতে চাই যে অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে যে স্বাভাবিকভাবে কোনো মানুষ যে একবার ভোটার হলে তাকে তো আর ভোটার হতে হয় না, তাহলে তারেক রহমান তো নিশ্চয়ই কখনো কোনো না কোনো সময় বাংলাদেশের ভোটার ছিলেন, এখন কেন ভোটার তালিকায় তার নামটি নেই? এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই জাগতে পারে। এটির একেবারে সহজ উত্তর হচ্ছে বাংলাদেশের ভোটার তালিকা আসলে মোটা দাগে 2 ধাপে প্রস্তুত হয়েছে। সেটি হচ্ছে স্বাধীনতার পর থেকে 2008-এর নির্বাচনের আগ পর্যন্ত একরকমের ভোটার তালিকা ছিল, যেটি অ্যানালগ পদ্ধতিতে ছিল। সেখানে কোনো ডিজিটাল পদ্ধতি কিংবা চোখের আইরিশ কিংবা আঙুলের ছাপ, ছবি সহ ভোটার তালিকা ছিল না। 2008 সালে যখন শামসুল হুদা কমিশন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করে, তারা 11 সরকারের সময় তারা একটি পদ্ধতি প্রণয়ন করে। সেই পদ্ধতি অনুযায়ী নতুন করে সব নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হয়, সব নাগরিক নতুন করে ভোটার হতে হয়। অর্থাৎ আমরা যেমন একবার ভোটার হওয়ার পর পরের বছর আর ভোটার হওয়া লাগে না। আমরা এখন দেখতে পাচ্ছি তারেক রহমান তিনি তার ভোটার তালিকার ছবি তুলেছেন, আঙ্গুলের ছাপ দিচ্ছেন, স্বাক্ষর শেষে তিনি ছবি তুলেছেন, আঙ্গুলের ছাপ দিচ্ছেন এবং চোখের আইরিশ দিচ্ছেন। এই কার্যক্রম তিনি করছেন। এই কার্যক্রমগুলো ছবি স্বাভাবিকভাবে ছবি তোলার জন্য যে তার চেহারার যে সামগ্রিক প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিগুলো তিনি নিচ্ছেন এবং ঠিকঠাক করে ছবি তোলার চেষ্টা করছেন। তিনি ছবি তোলার পরেই কিন্তু আবারও এই যে তার যে আবেদনটি, সেই আবেদনটির একটি খসড়া কাগজ এখান থেকে প্রিন্টেড হয়ে মুদ্রিত হয়ে বের হবে। সেই কাগজ তিনি দেখে যদি সকল তথ্য ঠিক থাকে, সেই তথ্যের উপরে তিনি স্বাক্ষর করবেন। তখন নির্বাচন কমিশন এটিকে ফাইলবন্দি করবে। আমরা এখনো যেটি দেখতে পাচ্ছি যে তারেক রহমানের ছবি তোলার কার্যক্রম চলছে, এটি এখনো শেষ হয়নি। এটি আসলে যিনি ভোটার হতে আসেন, ছবি তোলার কার্যক্রমে তিনি চাইলে একাধিকবার তার ছবিটি তুলতে পারেন। যেই ছবিটি তার পছন্দ হয়, পছন্দ মতো তিনি একটি ছবি সেখানে স্বাক্ষর করতে পারেন। সাদা শার্ট পরিহিত অবস্থায় এসেছেন তারেক রহমান। সাদা শার্ট পরেই তিনি ছবি তুলবেন এবং ছবি তুলছেন তিনি, আমরা যতটুকু এখানে দেখতে পাচ্ছি। তারেক রহমান ছবি তোলা শেষ হলো এই মাত্রই। এখন তার চোখের আইরিশ এবং আঙুলের ছাপ গ্রহণ করা হবে। আঙুলের ছাপ গ্রহণ করা শেষে আমি যেটি বলছিলাম যে একজন নাগরিক ভোটার হওয়ার ক্ষেত্রে তিনি চাইলে কয়েকবার ছবি তুলে সেই ছবি নিজের চোখে দেখে তার পছন্দ মতো একটি ছবি কিন্তু তিনি নির্বাচন করতে পারেন। সেটি এখন তারেক রহমান করছেন, যে ছবি দেখে কোন ছবিটি তিনি বসাবেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে জাতীয় পরিচয়পত্র, এই পরিচয়পত্রের ছবি নিয়ে নানা মানুষের নানা ধরনের অভিযোগ রয়েছে যে এখানে সুন্দর ছবি আসে না। এখন আমরা এখন দেখলাম যে তারেক রহমানও তিনি তার ছবিটি দেখে সম্ভবত তার ছবিটি পছন্দ হয়নি, ফলে তিনি আবারও ছবিটি তুলবেন। আবার ছবি তোলার পরে এটি আসলে তিনি যতবার চান, একজন নাগরিক যখন ভোটার হন, যতবার চান তিনি কিন্তু ততবার ছবি তুলে যতক্ষণ
যতক্ষণ পর্যন্ত পছন্দ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ছবি তুলতেই ছবি তুলতে পারবেন এবং তিনি সেটাই করছেন যে প্রথমবার ছবি তোলার পর নিশ্চয়ই তার ছবিটি কোনো কারণে পছন্দ হয়নি, ফলে তিনি আবারও ছবি তুলছেন। আবার ছবি তোলার পরে তিনি এই ছবিটি আবার দেখবেন যে সবকিছু ঠিকঠাক মতো এসেছে কিনা, তার চেহারাটা সুন্দরভাবে এসেছে কিনা। এটি দেখার পর এটি যখন নিশ্চিত হবেন তখন তিনি পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো তিনি গ্রহণ করবেন। তো তারেক রহমানের ভোটার হওয়ার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান আবারও ছবি তুলছেন। ছবি তোলার পর তার 10টি আঙ্গুলের ছাপ গ্রহণ করবে নির্বাচন কমিশন, তারপর তার চোখের আইরিশ গ্রহণ করবে নির্বাচন কমিশন। এই আঙ্গুলের ছাপগুলো নিয়ে নির্বাচন কমিশনের যে 13 কোটি ভোটারের সার্ভার রয়েছে সেই সার্ভারে আঙ্গুলের ছাপগুলো দিয়ে দিবে। এই 13 কোটি ভোটারের প্রত্যেকের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মেশিনের মাধ্যমে এই জি আমরা দেখতে পাচ্ছি যে শুধু শার্ট পরিহিত অবস্থায় তারেক রহমান ছবি তুলেছেন এখন তিনি শার্টের উপর ব্লেজার পরে তিনি ছবি তুলছেন। তিনি সাদা শার্ট পরিহিত অবস্থায় ছিলেন। যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাদা শার্ট পরিহিত ছবির ব্যাপারে কিছু বিধিনিষেধ রয়েছে পাসপোর্টের ছবির ক্ষেত্রে, তাই তিনি তার ছবির যে রং সেই রংটিকে পরিবর্তন করার জন্য শার্টের উপরে তিনি ব্লেজার তুলছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি এখনো বসে আছেন, ক্যামেরা তার সামনে আছে। যিনি ক্যামেরাম্যান রয়েছেন তিনি ঠিক করে দেখছেন যে তার ছবিটি সঠিকভাবে আসছে কিনা। তিনি অনেকটাই হাসি মুখে, আমরা দেখতে পাচ্ছি হাসি মুখে ছবি তুলছেন। ছবি তোলার পর আবারও তিনি স্ক্রিনে দেখছেন যে তার ছবিটি সঠিকভাবে এসেছেন কিনা, তাকে দেখানো হচ্ছে। আমরা দেখছি নির্বাচন কমিশনের যিনি ছবি তুলছেন তারা 3 জন কর্মকর্তা সেখানে রয়েছেন। তারা 3 জনেই তারেক রহমানকে এই প্রক্রিয়ায় সহায়তা করছেন। তিনি দেখছেন যে তার ছবিটি সঠিকভাবে তোলা হচ্ছে কিনা। আমি একটু অপেক্ষা করছি আমরা যে আসলে এই ছবিটিও তার পছন্দ হয় কিনা। এই ছবিটি পছন্দ হলে নিশ্চয়ই তিনি এরপরে আর কোনো ছবি তুলবেন না, কিন্তু এটি যদি পছন্দ না হয় তিনি হয়তো আরেকবার ছবি তুলতে চাইবেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই ছবির ব্যাপারে তিনি মনে হয় কোনো আপত্তি দিবেন না। এরপরে তার যেই আঙ্গুলের ছাপ সেটি নেওয়া হচ্ছে। আমরা দেখছি তিনি বাম হাতের 4টি আঙ্গুল দিয়েছেন, এরপরে তিনি ডান হাতের 4টি আঙ্গুল দেওয়ার পরে তিনি বাম হাতের 4টি আঙ্গুল দিবেন। এরপরে 2টি বৃদ্ধাঙ্গুলি এখানে দেওয়ার পরে তিনি ডান হাতের 4টি আঙ্গুল রেখেছেন স্ক্রিনের উপরে। এই আঙ্গুলের ছাপগুলো উপর নির্ভর করে যে আসলে আঙ্গুলের ছাপের ক্ষেত্রে সঠিকভাবে আঙ্গুলের যে আঙ্গুলের ছাপের কত শতাংশ ছাপ এসেছে এটিও কিন্তু অনেকটা ব্যাপার রয়েছে। নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে আমরা দেখি স্বাভাবিকভাবে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, কেউ যখন আঙ্গুলের ছাপ দিতে আসে তখন যদি সঠিকভাবে তার ছাপটি না ওঠে তখন তার হাত পরিষ্কার করে আবারও দেওয়া হয়। অর্থাৎ এখানে সর্বনিম্ন 70% আঙ্গুলের ছাপ কিন্তু উঠতে হয় ইমিগ্রেশন সহ সকল প্রক্রিয়া এটি থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান নিজেই সম্ভবত প্রথমবার তার আঙ্গুলের ছাপটি সফলভাবে সম্পন্ন না হওয়ার কারণে তিনি আবার হাত পরিষ্কার করে আবারও আঙ্গুলের ছাপ দিচ্ছেন। এখন পর্যন্ত ডান হাতে 4টি আঙ্গুল তিনি এখানে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি এই আঙ্গুলটি যদি আঙ্গুলের যে হাতের যে রেখা সেটি যদি 70% উপরে উঠে যায় তাহলে নির্বাচন কমিশন সেটি গ্রহণ করবে। 70% নিচে সাধারণত গ্রহণ করা হয় না। এই 70% নিচে যদি আঙ্গুলের ছাপ নেওয়া হয় সেই আঙ্গুলের ছাপ অনেক সময় ইমিগ্রেশন কিংবা মোবাইলের সিম নেওয়ার ক্ষেত্রে নানা জায়গায় কিন্তু সে আঙ্গুলের ছাপ অনেক সময় কাজ করে না। এই জন্য নির্বাচন কমিশন সবসময় নিশ্চিত করে কারো আঙ্গুলের ছাপ নেওয়ার ক্ষেত্রে 70% উপরে তার হাতের রেখাগুলো স্পষ্ট হয়ে উঠেছে কিনা সেটি দেখার চেষ্টা করে। তো আমরা দেখতে পেলাম যে সফলভাবে তিনি ডান হাতের আঙ্গুলের 4টি আঙ্গুলের ছাপ তিনি দিয়েছেন। এখন তার বাম হাতের আঙ্গুলের ছাপগুলো গ্রহণ করা হচ্ছে। বাম হাতের ছাপও সর্বনিম্ন 70% আঙ্গুলের হাতের রেখাগুলো উঠে কিনা, আঙ্গুলের রেখাগুলো উঠে কিনা সেটি দেখে নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা যেটি দেখলাম যে বাম হাতের যে আঙ্গুলে সেটিও প্রথমবার 70% হয়তো আসেনি, আবারও চেষ্টা করা হচ্ছে তার আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে তিনি আবারও আঙ্গুলের ছাপ দিয়েছেন এবং তিনি দেখছেন যে কত শতাংশ আঙ্গুলের ছাপ উঠেছে সেটি দেখার চেষ্টা করছেন। যেটি আমরা দেখলাম যে না, তার 2টি আঙ্গুলের 8 আঙ্গুলের ছাপ হয়ে গেছে। এখন 2টি বৃদ্ধাঙ্গুলি দিয়ে তিনি বাকি 2টি আঙ্গুলের ছাপ তিনি দিচ্ছেন। এরপরে তিনি চোখের আইরিশ দিবেন। বৃদ্ধাঙ্গুলি কত শতাংশ? বৃদ্ধাঙ্গুলির ক্ষেত্রে 70%। বৃদ্ধাঙ্গুলি আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মূলত সব জায়গায় ইমিগ্রেশন করার ক্ষেত্রে
ক্ষেত্রে বা যে কোনো জায়গায় বৃদ্ধাঙ্গুলি দিয়েই কিন্তু তার আঙুলের ছাপ পরীক্ষা করা হবে। স্বাভাবিকভাবে তিনি আঙুলের ছাপগুলো সফলভাবে দিয়েছেন, 10টি আঙুলের ছাপ। এখন তিনি চশমা খুলেছেন, তার চোখের আইরিশ গ্রহণ করা হচ্ছে। চোখের আইরিশ গ্রহণ করার পর মূলত তার যে বায়োমেট্রিক যে পদ্ধতি, আইরিশ গ্রহণ করার পর তার যে বায়োমেট্রিক পদ্ধতি এটি সম্পূর্ণ হয়ে যাবে। মোটামুটি আমরা এখন পর্যন্ত যেটি দেখলাম যে তারেক রহমানের বায়োমেট্রিক গ্রহণ করা সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ তার ছবি তোলা। এখন তিনি স্বাক্ষর দিবেন, অর্থাৎ ভোটার তালিকায় তার যেই স্বাক্ষরটি থাকবে আইডি কার্ডের উপরে যে আমাদের একটি স্বাক্ষর থাকে, সেই স্বাক্ষরটি এখন তিনি দেবেন ডিজিটাল বোর্ডের উপরে। সেই স্বাক্ষরটি নির্বাচন কমিশন গ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি স্বাক্ষরটি দিয়েছেন, এই স্বাক্ষরটি আবার তিনি চেক করে দেখছেন যে স্বাক্ষরটি সঠিকভাবে এসেছে কিনা। যদি কোনো কারণে স্বাক্ষরটি তিনি মনে করেন যে সঠিকভাবে এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে তিনি আবারও স্বাক্ষরটি দিচ্ছেন। এই স্বাক্ষরটি দেওয়ার পর যদি এবারও তিনি পরীক্ষা করে দেখবেন যে স্বাক্ষরটি সঠিকভাবে এসেছে কিনা। সঠিকভাবে যদি আসে তাহলে তিনি আবার হয়তো স্বাক্ষর আর দিবেন না। বায়োমেট্রিক পদ্ধতি তার এই কাজটি মোটামুটি এখন পর্যন্ত বাকি আছে। তিনি দেখলাম যে মোটামুটি শেষবারের মতো স্বাক্ষর দিয়েছেন, হয়ে গেছে। তিনি মাথা নেড়ে তিনি বললেন যে মোটামুটি সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ তার বায়োমেট্রিক পদ্ধতির যে কার্যক্রমগুলো রয়েছে সেই বায়োমেট্রিক কার্যক্রমগুলো মোটামুটি সম্পন্ন হয়ে গেছে বলা যায়। তিনি ছবি তুলেছেন, প্রথমে বাম হাতের ডান হাতের 4টি আঙ্গুল, বাম হাতের 4টি আঙ্গুল, 2 হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখের আইরিশ দিয়ে বায়োমেট্রিক যে পদ্ধতি রয়েছে সকল পদ্ধতি তিনি সম্পূর্ণ করে ফেলেছেন। এরপর নির্বাচন কমিশনের এখানে যে কম্পিউটার রয়েছে, কম্পিউটার থেকে একটি মুদ্রিত কাগজ বের হবে, একটি কাগজ মুদ্রণ করা হবে। সেখানে তিনি দেখবেন তার সবগুলো তথ্য ঠিক আছে কিনা। সেই তথ্যগুলো ঠিক থাকার পরে সেই কাগজের উপরে তিনি স্বাক্ষর করবেন। স্বাক্ষর করার পর এটি ফাইলবন্দি হয়ে যাবে, তার যে ভোটার হওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে যাবে। এরপরে আমরা দেখছি তিনি নির্বাচন কমিশনের যেই বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণ করার জন্য যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। তিনি ছবি তোলার যে বুথটি আছে সেই বুথ থেকে তিনি উঠে দাঁড়িয়েছেন। এখন সেখান থেকে তিনি যেই কক্ষটি আছে 104 নম্বর কক্ষ, সেখানে থেকে তিনি বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তিনি এখান থেকে হয়তো বিদায় নেবেন। মোটামুটি তারেক রহমানের ভোটারের যে আবেদন সেটি সম্পন্ন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি সেটি সম্পন্ন হয়ে গেছে। তিনি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে এখন কথা বলছেন। আক্তার আহমেদের সঙ্গে কথা বলা শেষ করে তিনি নির্বাচন কমিশন থেকে বের হবেন। তিনি সবাইকে আসলে সালাম শুভেচ্ছা দিয়ে 104 নম্বর কক্ষ থেকে তিনি বের হয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। এখনই তিনি গাড়িকে তারেক রহমানের আগমন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে বাড়ানো হয় নিরাপত্তা। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত 2 স্তরের ব্যারিকেড এবং পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিপরীত দিকে শাহবাগের দিক থেকেও 1 স্তরের ব্যারিকেড দেওয়া হয়। এর আগে শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমানের আগমন উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে দেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। 27 ডিসেম্বর সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয় তারা শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে গিয়ে অবস্থান নিয়েছেন। দুপুর 12টায় আবারও শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করার কথা আগেই জানান তারা। হাদি হত্যার বিচারের দাবিতে সারা দেশের জনতাকে শাহবাগে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। অন্যদিকে বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের আহতদের দেখতে যাওয়ার কথা থাকলেও সেখানে কোনো আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না তারেক রহমান। এদিন ইসিতে সরাসরি গিয়ে ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করবেন তিনি।